ত্রিপুরার বিভিন্ন দপ্তরে কতজন অনিয়মিত কর্মচারী আছে এবং ওই অনিয়মিত কর্মচারীরা কোন ক্যাটাগরিতে কাজ করছে, ডিআরডব্লিউ, পিটিডব্লিউ, কেজেএল, কন্টিনজেন্ট, তাদের তথ্য বা তাদের ডাটা সেটা তলব করেছে বা সেটা চেয়েছে আমাদের অর্থ দপ্তর। লাস্ট ডেট সেই তথ্য শেয়ার করার ছিল 10 এপ্রিল 2026, কিন্তু দেখা গিয়েছে 10 এপ্রিলের মধ্যে সমস্ত ডিপার্টমেন্টে যে ডিডিওরা আছে তারা অনিয়মিত কর্মচারীর যে তথ্য সেটা ঠিকঠাক পাঠাতে পারেনি, এখনও ত্রুটি রয়ে গিয়েছে। এবং এমন কিছু অফিস আছে যেসব অফিসে এখনও মেমোরান্ডাম পর্যন্ত পৌঁছেনি কিংবা তথ্য দেওয়ার জন্য কোনো ইনফরমেশন তারা পায়নি। তাই এই যে ব্যবস্থাপনা, এই ব্যবস্থাপনায় যাতে কোনো অনিয়মিত কর্মচারীর নাম ছুটে না যায়, কারোর চাকরি বা কারোর ফিউচারে যাতে কোনো এফেক্ট না হয়, তার জন্য অর্থ দপ্তর আরও 2 সপ্তাহ সময় বৃদ্ধি করেছে। যাই হোক, ত্রিপুরার অর্থ দপ্তর সরকারকে ধন্যবাদ অনিয়মিত কর্মচারীদের ডাটা ঠিকঠাকভাবে নেওয়ার জন্য। এখন কথা হলো, অনিয়মিত কর্মচারীদের যে তথ্য বা ডাটা নেওয়া হচ্ছে সেটা কি এই প্রথম নেওয়া হচ্ছে? উত্তরটা হবে না। এটা গত 24শে ডিসেম্বরের দিকে নেওয়া হয়েছিল। এর আগেও 1-2বার এই ধরনের তথ্য নেওয়া হয়েছে। প্রতি বছরই 1-2বার করে এই ধরনের তথ্য নেওয়া হয়। তথ্য নেওয়ার মেইন রিজনটা হলো অর্থ দপ্তরের কাছে সঠিক ইনফরমেশন নেই। অর্থ দপ্তরের কাছে অনিয়মিত কর্মচারীদের ডাটা বা তথ্যটা সেটা সঠিকভাবে নেই, সঠিকভাবে অর্থ দপ্তরের কাছে সে ডাটাটা, সে তথ্যটা নেই, যার জন্য বারবার বিভিন্ন ডিডি অফিস থেকে ডাটা বা তথ্যটা অর্থ দপ্তর চাইছে। এখন অর্থ দপ্তরের কাছে সঠিক ইনফরমেশান নেই, কারণ মাননীয় অর্থমন্ত্রী নিজেও বলেছে যে অনলাইন যে তথ্য সংগ্রহ করা হয়েছে 1.5 থেকে 2,000 অনিয়মিত কর্মচারীর তথ্য সংগ্রহ করা হয়েছে, তাদের বিষয়ে চিন্তা আমরা করছি। অর্থাৎ অর্থ দপ্তরও জানে না ত্রিপুরায় কতজন অ্যাকচুয়ালি অনিয়মিত কর্মচারী আছে, তাই সমস্ত ডিপার্টমেন্ট থেকে তারা ডাটা বা তথ্যগুলি কালেক্ট করছে। এখন অর্থ বা ডাটা কালেক্ট করা মানে এই নয় যে অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ করা হবে, কারণ অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ কিন্তু এখনও ঝুলে রয়েছে, এখনও কিন্তু সবার মাঝে একটা ক্ষোভ বিরাজ করছে কেন প্রতিশ্রুতিটা পালন করা হচ্ছে। এবং এমনও কিছু দেখা যাচ্ছে বিভিন্ন প্রকল্পে যে কন্ট্রাকচুয়াল জবগুলো আছে বা চুক্তিবদ্ধ চাকরিগুলো যা আছে বিভিন্ন প্রকল্পে, সেটা সর্বশিক্ষা প্রকল্প হোক, সেটা জাতীয় স্বাস্থ্য মিশন হোক, সেটা রেগা প্রকল্পে হোক, কিংবা সেটা কম্পিউটার শিক্ষক হোক, বিভিন্ন প্রকল্পের অধীনে যেসব কর্মচারীরা চাকরি করছে সেই সব প্রকল্প থেকে কিন্তু কর্মচারীদের দিন দিন ছাঁটাই করছে। অর্থাৎ যারা চাকরি করছে বা যারা চাকরি করছিল অতীতে, তাদের হাতে কিন্তু বর্তমানে চাকরি নেই, কারণ 31 মার্চের পর কিন্তু একদিকে কম্পিউটার শিক্ষকের চাকরি চলে গিয়েছে, ভবিষ্যতে হয়তো এই চুক্তিভিত্তিক যে অন্যান্য কর্মচারীরা যারা আছে তাদের চাকরিভিত্ত বিরাট বড় একটা এফেক্ট দিতে পারে। তাছাড়া আউটসোর্সিং চাকরি তো আছেই। এবং কোন কোন প্রকল্পের চাকরি থেকে ছাঁটাই হচ্ছে, কেন ছাঁটাই হচ্ছে, সেই বিষয়টা তথ্য উঠে এসেছে, সেটা আমরা দেখার চেষ্টা করবো। আর অনিয়মিত কর্মচারীর মধ্যে ক্ষোভটা কেন, তাদের কি বিষয়ে, তাদের কোন কোন ডিমান্ডগুলো অনিয়মিত কর্মচারীদের আছে, যেগুলি যদি সরকার যথাযথভাবে মর্যাদা দেয় এবং পালন করে, সরকারের জন্যই বেনিফিট হবে। এখন অর্থ দপ্তর যে সময়সীমা বৃদ্ধি করেছে সেই বিষয়টা প্রতিবেদন উঠে এসেছে। এখানে ত্রিপুরা সরকার অধীনে যে অনিয়মিত কর্মচারী আছে, দৈনিক ভিত্তি ক্যাজুয়াল কন্টিনজেন্ট কমিটির সঠিক ডাটাবেস প্রস্তুত আপলোড করা নির্দিষ্ট সময়ের মধ্যে অনেকেই নথিভুক্ত করেনি, যার সংস্করণ 10 তারিখ শেষ হয়ে গেছে। এই দিনেই দৈনিকভিত্তিক ক্যাজুয়াল কন্টিনজেন্ট কমিটির সঠিক ডাটাবেস প্রস্তুত প্রাপ্ত সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে তথ্য সংগ্রহ সময়সীমা বৃদ্ধি করল বর্তমান আমাদের অর্থ দপ্তর। শনিবার এই তথ্য অনুযায়ী ত্রিপুরা সরকার অর্থবিত্ত কর্তৃক ডেইলি রেটেড ওয়ার্কার, ডিআরডব্লিউ, ক্যাজুয়াল ওয়ার্কার, কন্টিনজেন্ট ওয়ার্কারের তথ্য সংগ্রহের জন্য চালু করা অনলাইন পোর্টালের সময়সীমা আরও 2 সপ্তাহ বৃদ্ধি করা হয়েছে। পূর্ব নির্ধারিত সময়সীমা 10 এপ্রিল 2026 খোলা ছিল, কিন্তু বিভিন্ন দপ্তর থেকে প্রাপ্ত অনুরোধ এবং মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহের বাস্তব পরিস্থিতি বিবেচনা করে যাতে কোনো যোগ্য কর্মী এই প্রক্রিয়া থেকে বাদ না পড়ে, তাই তথ্য সংগ্রহ সম্পূর্ণ নির্ভুল হয় সেই লক্ষ্যে সময়সীমা আরও 2 সপ্তাহ বৃদ্ধি করা হয়েছে। এই উদ্যোগে প্রধান উদ্দেশ্য হল রাজ্যের বিভিন্ন দপ্তর কর্মরত ডেইলি রেটেড ক্যাজুয়াল কন্টিনজেন্ট কর্মীদের একটি সমন্বিত নির্ভুল যে ডাটাবেস তৈরি করা। দীর্ঘদিন ধরে এই শ্রেণীর কর্মীদের প্রকৃত সংখ্যা, অবস্থান, কর্মসংস্থান তথ্যর ক্ষেত্রে বিভিন্ন স্তরে কিছুটা অস্পষ্টতা, বিভ্রান্তি বিদ্যমান ছিল। এই উদ্যোগের মাধ্যমে সেই বিভ্রান্তি দূর করে একটা নির্ভরযোগ্য তথ্যভাণ্ডার গড়ে তোলা সম্ভব হবে, যার ফলে প্রশাসন সিদ্ধান্ত গ্রহণ করা তথ্য নির্ভর কার্যকর হবে। একই সঙ্গে নিশ্চিত করা যাবে কোনো যোগ্য কর্মী তার ন্যায্য প্রাপ্য থেকে যাতে বঞ্চিত না হয়। তথ্যের যথাযথ নিশ্চিত করে এই প্রক্রিয়ায় মেকার, চেকার, অ্যাপ্রুভাল ব্যবস্থাপনা অনুসরণ করা হয়েছে। এই ব্যবস্থায় ডিডিওরা, মেকার তারা তথ্য তৈরি করে দিবে কারা কারা অনিয়মিত কর্মচারী আছে এবং তথ্যটা সঠিকভাবে আপলোড করবে।
এইচডিওরা চেকার হিসেবে কাজ করবে এবং সংশ্লিষ্ট কন্ট্রোলিং অফিসার প্রিন্সিপাল সেক্রেটারি স্পেশাল সেক্রেটারি অ্যাপ্রুভার হিসাবে চূড়ান্ত অনুমোদন প্রদান করবে। অর্থাৎ ইতিমধ্যে সমস্ত ডিডিও, এইচডিও এবং সংশ্লিষ্ট কন্ট্রোলিং অফিসার অনুরোধ করা হয়েছে বর্ধিত সময়সীমার মধ্যে যাতে সংশ্লিষ্ট সকল কর্মীর তথা যথাযথ পোর্টালে অন্তর্ভুক্ত এবং যাচাই অনুমোদন নিশ্চিত করা হয় যাতে 100% কভারেজ অর্জন সম্ভব হয়। অর্থাৎ এই উদ্যোগে প্রশাসন স্বচ্ছতা, জবাবদিহি এবং কর্মীদের ন্যায্য অধিকার সুরক্ষার জন্য এটা অন্তত গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচনা করেছে। এই বিষয়ে সকল আন্তরিক সহযোগিতা কামনা করেছে। এদিকে ত্রিপুরা কর্মচারী মঞ্চের তরফে জানানো হয়েছে অর্থাৎ মেমোরান্ডাম ভিত্তিতে অনিয়মিত কর্মচারী বায়োডাটা মেমোরান্ডাম উল্লেখিত কিছু প্রমাণপত্র যেমন জয়নিং তারিখ, জন্ম তারিখ, রেশন কার্ড, এসসি এসটি ওবিসি প্রথম বেতনের নথি পোর্টালে আপলোড করার সময়সীমা 10 এপ্রিলে শেষ হয়েছিল। এরপর বিভিন্ন অফিস থেকে, বিভিন্ন দপ্তর থেকে যখন রিকোয়েস্ট পৌঁছায় অর্থ দপ্তরের কাছে তখন তা সময় বৃদ্ধি করা হয়েছে। কোনো অংশে প্রথম বেতনের সার্টিফিকেট পাওয়া যায়নি, আবার কোথাও ডিডিও কোডকে পাসপোর্ট হিসাবে ব্যবহার করে লগ ইন করার ক্ষেত্রে থাকলেও অনেক কর্মী সেই পোর্টালে প্রবেশ করতে পারছে না। সবচেয়ে বড় বিষয় হলো অনিয়মিত কর্মচারীদের বিষয়ে মহাকরণ থেকে যে তথ্য চাওয়া হয়েছে অনেক অবশ্যই তা গুরুত্ব পায় না এমন অভিযোগও রয়েছে সংশ্লিষ্ট নীতিতে। অনিয়মিত কর্মচারী যে তথ্য পোর্টালে আপলোড করার কথা বলা হয়েছে তা তাদের স্বার্থেই প্রয়োজন, কিন্তু এক শ্রেণীর কর্মচারী গাফিলতি, অসুবিধার কারণে এই কাজটি বারবার ব্যাহত হচ্ছে। অর্থাৎ বিভিন্ন দপ্তরের ডিডিও অফিসে যারা এই দায়িত্বে আছে সংশ্লিষ্ট ডাটা সংগ্রহ করা, তথ্য সংগ্রহ করা, সেখানে কিছু একটা গাফিলতি রয়েছে যার জন্য সংশ্লিষ্ট কর্মচারীর তথ্য ঠিকঠাকভাবে অর্থ দপ্তরের কাছে পৌঁছছে না এবং বিধানসভায় মাননীয় অর্থমন্ত্রী কিন্তু সেটা স্বীকার করেছে। যাই হোক, ত্রিপুরার অনিয়মিত কর্মচারী মঞ্চ অর্থ দপ্তর অবশ্যই সময়সীমা বাড়ানোর খবরে খুশি। ত্রিপুরা অনিয়মিত কর্মচারী এখন দেখার বিষয় বর্ধিত সমস্যার মধ্যে পুরো কাজটি সম্পূর্ণ হয় কিনা এবং এই কাজটি সম্পূর্ণ হওয়ার পর তাদের ফেভারে অর্থ দপ্তর থেকে বা মন্ত্রিসভা বা বর্তমান ত্রিপুরা সভা কোনো সিদ্ধান্ত নেই কিনা। কারণ অনিয়মিত কর্মচারী নিয়মিতকরণের যে বিষয়টা সেটা কিন্তু ঝুলে রয়েছে। ত্রিপুরার যে বর্তমানে 36,000 অনিয়মিত কর্মচারী রয়েছে যারা নিয়মিত কোনো ভবিষ্যৎ এখনও ঝুলে রয়েছে। রাজ্য সরকারের বিভিন্ন দপ্তর, সরকার অধিকৃত সংস্থা অনিয়মিত কর্মচারীর সংখ্যা, ক্যাজুয়াল, কন্টিনজেন্ট, তাছাড়া ক্যাটাগরি অনিয়মিত কর্মচারী আছে। এখানে কেউ 10 বছর, 15 বছর, 25 বছর যাবত চাকরি করছে কিন্তু তাদের নিয়মিতকরণ করা হচ্ছে না। কিন্তু বর্তমান রাজ্য সরকার প্রতিশ্রুতির পর প্রতিশ্রুতি দিলেও একজন অনিয়মিত কর্মচারীকে নিয়মিতকরণ করেনি। ফলে খুব কম বেতনে তাদের জীবন জীবিকা করতে হচ্ছে, তাদের চাকরি করতে হচ্ছে। দ্রব্যমূল্যের বাজারে বর্তমান আকাশ ছোঁয়া। এই স্বল্প বেতনে তাদের কর্মকাণ্ড, তাদের সংসার প্রতিপালন করা খুবই দুরূহ হয়ে দাঁড়িয়েছে। বামপন সরকার আমলে অনিয়মিত কর্মচারী যে 10 বছরের চাকরি করলে যে নিয়মিতকরণের বিষয়টা ছিল, যেটা 2018 সালে বিজেপি জোট ক্ষমতায় আসে বাতিল করে দিয়েছিল, সে যে বাতিল নোটিফিকেশনটা সেটা পুনরায় চালু করার দাবি জানিয়ে আসছে অনিয়মিত কর্মচারীরা সবাই এখন। এবং নির্বাচনী প্রতিশ্রুতি যেগুলি দিয়েছিল বর্তমান সরকার নির্বাচনে জয়লাভ হওয়ার আগে, সেই প্রতিশ্রুতিগুলো যাতে পালন করার জন্য অনুরোধ জানাচ্ছে সমস্ত অনিয়মিত কর্মচারীরা। কারণ 8 বছর হয়ে গেছে, এখনও একটা প্রতিশ্রুতি অনিয়মিত কর্মচারীর পক্ষে পালন করা হয়নি। তারপর আবার সেই কায়দে অর্থ দপ্তরের তরফে 24 মার্চ এই ধরনের একটি সার্কুলার প্রকাশ করে বিভিন্ন দপ্তর সচিব অধিকর্তা জানানো হয় অনিয়মিত কর্মচারীর তথ্য পোর্টালে দেওয়ার জন্য। সব দপ্তর অধিকারী অর্থ দপ্তরের সার্কুলার অনুযায়ী বায়োডাটা পাঠানোর কাজ এই সময়ের মধ্যে সম্পূর্ণ করছে কিনা অনিয়মিত কর্মচারী অভিযোগ দপ্তর সঠিকভাবে এই কাজ করেনি এবং সবার কাছে অনুরোধ করা হচ্ছে অনিয়মিত কর্মচারীর পক্ষ থেকে যাতে ঠিকঠাক ডাটাবেসটা হয়তো অর্থবদের কাছে তুলে ধরা হয়। ভবিষ্যতে অর্থবত যদি কোনো পজিটিভ সিদ্ধান্ত নেয় তাতে হয়তো অনিয়মিত কর্মচারীদের কোনো লস যাতে না হয়, সঠিক ডাটা বা তথ্য না পেলে কিন্তু অর্থ দপ্তররা একটা সঠিক সিদ্ধান্ত বা মন্ত্রিসভা কিন্তু একটা সঠিক সিদ্ধান্ত নিতে পারবে না। যাই হোক, অনিয়মিত কর্মচারীদের ভাগ্য কি 2 মাস বা 1 মাস পরে অবশ্যই বোঝা যাবে, কারণ সরকার যখন সমস্ত তথ্য একসাথে করবে এরপর কী ডিসিশন নেবে সেটা সময়ে বোঝা যাবে। কিন্তু বর্তমান সময়ে এপ্রিল মাসে ত্রিপুরা রাজ্যে কিছু সংখ্যক কর্মচারী আছে যারা চাকরি নেই, গত মাসেও চাকরি ছিল, এই ধরনের পর্যায়ে বর্তমানে চলছে, কর্মহীন হয়ে যাচ্ছে যুব সমাজ। 31 মার্চ লাস্ট ডেট ছিল, ওই দিনই সর্বশেষ চাকরিতে গিয়েছিল, স্কুলে গিয়েছিল কম্পিউটার শিক্ষকরা। সংখ্যাটা 1-2 জনে, 365 জন এরকম কম্পিউটার শিক্ষক আছে যারা 31 মার্চের পরে আর বিদ্যালয়ে যাচ্ছে না, কারণ তাদের চাকরির মেয়াদ শেষ। প্রতি বছর চুক্তি নবীকরণ করা হয়, তাদের চাকরিতে রাখা হয়, কিন্তু এইবার এরকম হবে সেটা কেউ আশা করতে পারেনি। এই যে অনিয়মিত কর্মচারীরা বা এই যে চুক্তিবদ্ধ কর্মচারীরা যারা কম্পিউটার হিসাবে শিক্ষক হিসাবে চাকরি করছে, তাদের চাকরি কিন্তু এখন আর নেই। তারা কিন্তু এখন সবাই শিক্ষিত বেকার, শিক্ষিত যুব সমাজের একটা পার্ট। হঠাৎ করে কাজ হারালে নতুন করে কর্মসংস্থান খুঁজে পাওয়া অন্তত কঠিন হয়ে দাঁড়ায়। ফলে পরিবার পরিজন নিয়ে চরম আর্থিক এবং মানসিক
চাপে পড়তে হচ্ছে তাদের। প্রশাসনিক মহলে একাংশের মতে প্রকল্পভিত্তিক নিয়োগের এই ধরন ভবিষ্যতে আরও বড় সামাজিক সমস্যার কারণ হয়ে দাঁড়াবে যদি না কর্মীদের জন্য বিকল্প ব্যবস্থাপনা বা নীতিগত সুরক্ষা করা হয়। সব মিলে একের পর এক প্রকল্পের ছাঁটাইয়ের ঘটনা রাজ্যে শিক্ষিত বেকারদের সংকটে আরও তীব্র হয়ে উঠছে। বর্তমান সময় সফেদের আন্ডারে বা কন্ট্রাকচুয়াল প্রচুর চাকরি দেওয়া হচ্ছে, বর্তমান সময় প্রচুর চাকরি দিচ্ছে, যেগুলি 11 মাসের কন্ট্রাকচুয়াল চাকরি দেওয়া হচ্ছে। 11 মাসের পর এই চাকরি থাকবে কি না সেটা কিন্তু সিওরিটি নয়, কারণ এটা প্রকল্প ভিত্তিক চাকরি। 11 মাস পর চাকরিতে ছাঁটাই করলেও কোনো আইনের দ্বারস্থ হতে পারবে না সেই সব কর্মচারীরা বা সেই সব শিক্ষিত বেকার সমাজ, কারণ চাকরিতে জয়েনিংয়ের সময় সমস্ত টার্মস কন্ডিশন উল্লেখ থাকে যে 11 মাস পরে চাকরি থাকবে না, এবং 11 মাস পর চাকরি রিনিউ করা হতে পারে যদি সঠিক তথ্য যদি থাকে এবং পারফরমেন্স যদি ভালো হয়। এবং অর্থের যদি ঘাটতি থাকে, পারফরমেন্সের যদি ঘাটতি থাকে, তাহলে কর্মচারীদের ছাঁটাই করা হতেও পারে। অর্থাৎ 31 মার্চ এমন একটা ডেট, এই ডেটের পরে কোনো না কোনো কর্মচারী আছে যারা এপ্রিল মাসে আর চাকরিতে যাবে না। প্রতি বছরই এটা হচ্ছে, কারণ প্রকল্পভিত্তিক চাকরি যে লাস্ট ডেট থাকে এগ্রিমেন্ট ওয়াইজ হোক বা ফিনান্সিয়াল ইয়ার ভিত্তিক হোক, সেটা 31 মার্চ। এরকম এবার এই চাকরি থেকে ছাঁটাইয়ের কূপে ত্রিপুরার সম্মানিত কম্পিউটার ফ্যাকাল্টিরা পড়েছে, যারা ত্রিপুরার শিক্ষা ব্যবস্থায় কম্পিউটারের যে গুরুত্বটা, কম্পিউটারের যে অবদানটা, আইটি বা টেকনোলজির অবদানটা যারা স্টুডেন্টের কাছে নিয়ে গিয়েছিল, আজকে সেই সমস্ত শিক্ষকরাই কিন্তু চাকরি থেকে ছাঁটায়। অর্থাৎ বর্তমানে বেহাল শিক্ষা ব্যবস্থা, এই বেহাল শিক্ষা ব্যবস্থার মেইন রিজন বা কারণ শিক্ষকের ঘাটতি, কর্মচারী ঘাটতি। এই যদি শিক্ষকের ঘাটতি, কর্মচারী ঘাটতিটা দূরীকরণ না করা হয়, তাহলে দিন দিন আরও খারাপ, আরও তলানিতে যাবে ত্রিপুরার শিক্ষা ব্যবস্থার মানদণ্ড। যতক্ষণ না কর্মচারী এবং বেকারদের সাথে বেকারদের বঞ্চনার দূরীকরণ করা না হয় বা কর্মচারীর বঞ্চনা দূরীকরণ করা হয়। যাই হোক, সবাই যখন চাকরি না পায় তখন অনেকটা যুদ্ধ করে একটা চাকরি পাওয়ার জন্য, অনেকটা লড়াই করে এবং সেই সফলতা অর্জন করে চাকরি পাওয়ার যে সফলতাটা। কিন্তু যদি চাকরি পাওয়ার পর চাকরি না থাকে, এই যে দুঃখটা, এই যে বেদনাটা একমাত্র 10,323 শিক্ষকরা বুঝবে, কম্পিউটার শিক্ষকরা বুঝবে, এবং অতীতে যাদের যাদের চাকরি চলে গিয়েছে 60 বছর আগেই সরকারের দুর্নীতির কারণে, চুক্তিভিত্তিক চাকরির কারণে, সেই সমস্ত কর্মচারীরা বুঝবে চাকরি হারানোর বেদনাটা কতটুকু কষ্টকর। ধন্যবাদ।